বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে একজন ব্যবস্থাপনা শিক্ষক হিসেবে, সেটা হলো আমরা বাংলাদেশ নামক যে একটা অঙ্গরাজ্যে বসবাস করছি, ভারতের অঙ্গরাজ্যে। সেখানে আসলে ভারতের মতো জায়গাতে যে সকল শিক্ষকগুলো আহ, স- তাদের মানব সম্পদ তৈরি করছে এমনভাবে যে তারা চন্দ্র অভিযান থেকে শুরু করে পৃথিবীকে জয় করছে। আর আমাদের দেশে যে শিক্ষক, তারা শিক্ষক হওয়ার যোগ্যতার সনদ নেওয়ার পরেও আসলে কিভাবে শিক্ষক হবে, এবং শিক্ষক হওয়ার পরে তার সমাজে বাড়িতে যে মুখ দেখাতে পারে না, এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। দুঃখজনক। 2005 সাল থেকে এনটিআরসিএ নামক, যে আমি আবারও বলি, ক্যাসিনো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে যে সকল শিক্ষকদেরকে সার্টিফিকেট দিয়েছে, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে। এই প্রতারণার একটা বহিঃপ্রকাশ আসলে হলো আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা। তো আপনারা জানেন যে হাই স্কুল লেভেল এবং কলেজ লেভেল, ডিগ্রি লেভেল, অনার্স লেভেল, এই চারটা লেভেলেই মূলত লেখাপড়াটা হয়। বাংলাদেশের যত মানব সম্পদের উন্নয়ন বলেন, একজন পুলিশ হতে হলেও তাকে ইন্টারমিডিয়েট পাস করতে হয়। চাকরিজীবী হতে হলে, যে কোনো প্রকারের পড়াশুনো করে কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে হাই স্কুল লেভেল, বিশেষ করে হাই স্কুল লেভেল যেটা আমরা বলি মাধ্যমিক লেভেল, এই মাধ্যমিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল এবং অনার্স আর হলো ডিগ্রি লেভেল, এই লেভেলের শিক্ষকগুলি মূলত ভূমিকা পালন করে। আর এই ভূমিকা পালন করার ক্ষেত্রে আসলে নিবন্ধনধারী শিক্ষকদের কোনো বিকল্প নেই। আর এই নিবন্ধনধারী শিক্ষকদের অনশনে, চোখের জলে তাদের জীবনযাত্রার মান যে কি অবস্থায় দাঁড়িয়েছে, শুধুমাত্র যারা 2005 সাল থেকে এই পর্যন্ত নিয়োগ বঞ্চিত শিক্ষক, তাদের বুকের যে আস্ফালন, সেটা যদি আপনারা কখনো না দেখেন, না জানেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমাদের বাংলাদেশের সকল ব্যবস্থাপনার ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের নতজানু পররাষ্ট্রনীতি, আমাদের ব্যাংক ডাকাতি, বিভিন্ন রকমের পাচার, সব দিক থেকে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। একটাই কারণ, সেটা হলো আমরা দক্ষ শিক্ষককে কোথাও প্রপারলি নিয়োগ দিতে পারি নাই। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে একেবারে হজবরল অবস্থা, যেখানে শিক্ষা ব্যবস্থাটাই অনেক বেশি দুর্নীতিগ্রস্ত। আজকে মহাকাশ গবেষণার মতো জায়গাতে চিন্তা করেন কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়। এই যে সব ব্যাপারগুলো যখন আমাদের মাথার মধ্যে আসে, যখন আমাদের দেশে এই ধরনের বিষয়গুলো কাজ করে, তখন আসলে আমরা কত দূর এগিয়ে যেতে পারবো। অথচ আমাদের যারা জাতীয় নেতা ছিলেন, তাদের সোনার বাংলা তৈরি করার স্বপ্ন ছিল এই শিক্ষকদের নিয়ে। আর একজন শিক্ষক, আপনারা জানেন, মানুষ গড়ার কারিগর। আসলে মানুষ গড়ার কারিগর তারা, মানব সম্পদ দ্বারা এইচআর, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করে। আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা মানেই হলো সারা পৃথিবীকে জয় করা। আমাদের দেশে যে জনসংখ্যা আছে, অনেক দেশেই এইরকম ধরনের মানব সম্পদ নেই। আমরা এই মানব সম্পদকে দক্ষতার মাপকাঠিতে যখন এগিয়ে নিয়ে যেতে যাবো, তখন আমাদের শিক্ষকদের কিন্তু প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণগুলো আমরা আসলে দিতে পারছি না, এই টিচারদেরকে ভালোভাবে বেতনই দিতে পারতেছি না। আর আমরা তো একেবারে যোগ্যতার মাপকাঠিতে থেকে নিয়ে প্রিলিমিনারি রিটেন ভাইবা দেওয়ার পরেও, চান্স পাওয়ার পরেও তাকে আমি একটা ভালো স্কুল, ভালো একটা কলেজে তাকে নিয়োগ দিতে পারছি না। এই ব্যর্থতার কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক শাহবাগ প্রেস ক্লাবে তাদের সনদ বাঁচানোর জন্য বুকের জামা খুলে ফেলতেছে। তারা আজকে তাদের জীবনযাত্রার মান যে কি পর্যায়ে কি দাঁড়িয়েছে, সেটা শুধুমাত্র আপনি একবার হলেও এনটিআরসি এর যে সকল লিঙ্কগুলো আছে, আপনি শুধু সেখানে গেলে দেখতে পারবেন। আর নিয়োগ পাচ্ছে কারা? নিয়োগ পাচ্ছে হলো স্বজন প্রীতির মাধ্যমে। নিয়োগ পাচ্ছে কারা? যাদের একদম এনটিআরসি এর সার্টিফিকেটটুকুই নেই। এনটিআরসি এর সার্টিফিকেট বলতে বোঝাচ্ছে যেখানে প্রিলিমিনারি রিটেন ভাইবা পরীক্ষা দেওয়ার পরেও একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছাত্রকে যে যে বিষয়ে লেখাপড়া করতে হয়, সেই বিষয়ের উপরে তাকে আবার শিক্ষক হওয়ার জন্য একটা বিশেষ সার্টিফিকেট অর্জন করতে হয়। সেখানে সেই সার্টিফিকেট দিয়ে তাকে অবশ্যই নিয়োগ পেতে হয়। আর সেই সার্টিফিকেটধারী শিক্ষকরা আজকে সেই সার্টিফিকেট, কষ্ট অর্জিত সার্টিফিকেট, যাদের বাবা মা ধান বিক্রি করে, হালের বলদ বিক্রি করে, জমি বিক্রি করে তাদেরকে লেখাপড়া করিয়েছে, আমার ছেলে শিক্ষক হবে। আর শিক্ষকতার মতো একটা মহান পেশায় যখন সে ঢুকতে পারে না, তখন তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হচ্ছে। কেন? এটা শুধুমাত্র এনটিআরসি নামক ক্যাসিনো প্রতিষ্ঠানের দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের ফসল। আগে যখন কমিটির মাধ্যমে নিয়োগ হতো, তখনও কিন্তু কমিটি বুঝতে পারতো যে এই ছেলেকে যদি আমি কলেজে নিয়োগ দিই, এই কলেজের উন্নত হবে। আমি মনে করি ওই ব্যবস্থাটা
এই বর্তমান ক্যাসিনো যে এনটিআরসি ব্যবস্থা তার থেকে অনেক ভালো ছিল। যতদিন থেকে এনটিআরসি তাদের ক্যাসিনো ব্যবসা শুরু করছে, তাদের প্রত্যেকটা সিস্টেমকে আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা একটু অডিট করে দেখেন, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু আজকে দুর্নীতি, জালিয়াতি শিক্ষা, তাদের মধ্যে ড্রাইভারের পর্যন্ত, আমি আবারও বলছি, ড্রাইভার কর্মচারীরা এই সিস্টেম ম্যানিপুলেশনের সাথে জড়িত। প্রপার শিক্ষক সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না, যেগুলো নিয়োগ দেওয়া হচ্ছে তাদের প্রপার ট্রেনিং নেই, তারা প্রপারলি কলেজে শিক্ষকতা করতে পারছে না, হাই স্কুলে শিক্ষকতা করতে পারছে না, বিভিন্নভাবে আর্টিফিশিয়াল কিছু ক্রাইসিস তৈরি করে আজকে দেখেন এমপিও নন এমপিও জটিলতা, এই সকল জটিলতাগুলো যতদিন পর্যন্ত না রিমুভ করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা একটা শিক্ষিত সমাজ, এক কথা বলতে পারি যে মানব সম্পদ উন্নয়ন করার মতো সমাজ পাবো না। আপনি আজকে পদ্মা সেতু করেন, ফ্লাইওভার করেন, মেট্রো রেল করেন, সব কিছু করেন, কিন্তু এর ম্যানেজমেন্ট কারা করবে? দক্ষ মানব সম্পদগুলো তো এর ব্যবস্থাপনাটা করবে। আজকে জাপানের দিকে তাকান, আজকে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, তাদের কোনো পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে শুরু করে যারা নাসা নিয়ে কাজ করে, যারা ভূপগ্রহ নিয়ে কাজ করে, তারা কি কেউ কৃষিবিদ নিয়োগ দেয় সেইখানে? আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে ব্যাংক পাচার, আমাদের যে দুর্নীতি, আমাদের ব্যাংক ডাকাতি, এগুলো কাদের দ্বারা শুরু হয়েছে? এটা নিয়ে আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আজকে আমরা শিক্ষক সমাজ বেতন পাই না ঠিক মতো, যার কারণে আমাদেরকে ডিম বিক্রি করতে হয়, আমাদেরকে টাইলস বিক্রি করতে হয়, আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসতে হয়, মানুষের কাছে লাঞ্ছনার শিকার হতে হয়। একজন শিক্ষকের প্রপার মূল্যায়ন কোনো সমাজে নেই। একজন শিক্ষককে দেখলে কেউ সম্মান করে খুবই কম। একজন শিক্ষকের সম্মানের জায়গাটা নাই, কারণ সেই শিক্ষক নিশ্চয়ই প্রপারলি সেখানে অ্যাপয়েন্টেড হয়নি, তার কারণে সে মানব সম্পদ উন্নয়নে ভূমিকা পালন করতে পারছেন, তার গবেষণার অভাব রয়েছে, তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে না, তার গবেষণা, তার যে প্রচুর পরিমাণে যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিংগুলো কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। অথচ বাংলাদেশের বাজেটের যে আকার, তার সিংহভাগ থাকে কিন্তু শিক্ষকদের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষা গবেষণার জন্য। আজকে 34 থেকে 35টার উপরে বিশ্ববিদ্যালয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো গিয়ে দেখেন যে রাজনীতি, নোংরা রাজনীতি, একজনকে দোষারোপের রাজনীতিতে আমরা বিশ্বাসী হয়ে গিয়েছি। অথচ এই মানব সম্পদ, এই শিক্ষকগুলোকে আমরা ন্যূনতম ডাল ভাতের ব্যবস্থা করতে পারছি না, যারা শাহবাগের মতো জায়গাতে 200 দিন 300 দিনের মতো করে অবস্থান করছে, চোখের জল ফেলাচ্ছে, তাদের পুলিশ দ্বারা তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদেরকে এক জায়গায় বসতে দেওয়া হচ্ছে না যে তারা তাদের মনের কথাগুলো বলবে, তাদের চোখের জল। আজকে আপনারা যদি এনটিআরসি এর যে সকল ফেসবুকের লিঙ্ক আছে সেগুলোতে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমির আসবাব ভাইয়ের কথা বলবো, আজকে নীলিমা রানীর কথা বলবো, আজকে অনেকের কথাই বলবো যারা ওখানে এসে চোখের জল ফেলে গিয়েছে। সেই ভাইদেরকে দিকে একটু আপনারা তাকালেন না। তাদের স্বপ্ন কিন্তু একটাই ছিল, তারা শিক্ষক হবে, তাদের শিক্ষকদের জন্য তারা লড়বে, শিক্ষকের যোগ্য যে প্রাপ্য তারা সেই প্রাপ্যটা বুঝিয়ে দেবে, এই অপরাধ তাদের ছিল। আর তাদেরকে আপনারা পুলিশ দ্বারা নির্যাতন করলেন, বিগত সময় তাদেরকে বাড়ি দিতে দিলেন না, বিভিন্ন প্রকারের অনিয়ম দুর্নীতিতে আজকে এনটিআরসি এর মতো প্রতিষ্ঠান খুব কঠিনভাবে এই শিক্ষকদেরকে লাঞ্ছিত করলো। এ দায় কার? এ দায় কিন্তু সরকারের, অবশ্যই সরকারের। এর বিচার একদিন হবে, কারণ এটা, এই জিনিসটা যত বেশি জিয়ে রাখবেন তত বেশি সমস্যা হবে। আজকে এইচএসসি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি অনার্স পর্যায়ে যে সকল শিক্ষকগুলো শিক্ষাদান করার মতো যোগ্যতা সম্পন্ন নিবন্ধনধারী সনদদের নিয়ে যারা রাস্তায় রাস্তায় ঘুরছে, বেসরকারি প্রতিষ্ঠানে 100 টাকা 200 টাকা বেতনে চাকরি করছে, দিন এনে দিন খেয়ে টিউশনি করে লেখাপড়া করাচ্ছে, তাদের দিকে একটু মূল্যায়ন করেন। দেখবেন প্রত্যেকটা গ্রামে আপনি যদি খোঁজেন 2-3 জন করে নিবন্ধনধারী পাওয়া যাবে, যারা প্রচন্ড কষ্ট করে, আমি ওইটুকু বলতে পারি, আমি নিজে এই পরীক্ষাটা দিয়েছি, বিবিএ কমপ্লিট করে আমি কিন্তু নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করে আমি দেখেছি যে কতটা পরিশ্রম লাগে, কতটা যোগ্যতা লাগে, কতটা এক্সপিরিয়েন্স লাগে, কতটা সেখানে ম্যাথ পরীক্ষা দিতে হয়, সেখানে ক্রিটিক্যাল পরীক্ষা দিতে হয়, দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। আর এই সার্টিফিকেটধারী যে সকল শিক্ষক, তারা কিন্তু গরিব সন্তান, গরিব বাবা মায়ের সন্তান। সেই বাবা মায়ের স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা শিক্ষক হবে, আর সেই শিক্ষকরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। গ্রামেতে কোনো একটা ছোট্ট স্কুলে তারা বিনা বেতনে অবৈতনিক শিক্ষা দিচ্ছে, বিভিন্নভাবে তাদের জীবন লাঞ্ছিত হয়ে যাচ্ছে। অথচ এই শিক্ষকগুলোর মধ্যে কিন্তু প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে, তারা কিন্তু পারবে বর্তমান না আগামী প্রজন্মকে একটা ভালো মানব সম্পদে রূপান্তর করতে। আর ভালো আগামী প্রজন্মকে যদি আমরা মানব সম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে কিন্তু ব্যর্থতাটা আমাদের না,
পুরো জাতির একটা ব্যর্থতা হবে। যদিও আমরা এখন নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করে ফেলেছি, পার্শ্ববর্তী দেশের একটা অঙ্গরাজ্য হিসেবে আমরা পরিচালিত হচ্ছি, আমাদের দেশের সার্বভৌমত্ব কিন্তু আসলে এই শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে আমি মনে করি, বা আমরা শিক্ষক সমাজে এটা মনে করি। কারণ যখন একটা ছেলে ভালো শিক্ষায় শিক্ষিত হবে তখন সে টিকটকার হবে না। আজকে টিকটকার হবে না, আজকে আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলছেন, আজকে আপনি ব্যবসা বান্ধব পরিবেশের কথা বলছেন। এই ব্যবসা বান্ধব পরিবেশ কি বাংলাদেশে এখনো বিদ্যমান? কখনোই বিদ্যমান না। একটা শিক্ষিত লোক যখন ব্যবসা বাণিজ্য করবে তখন সে দেশের ব্যবসা বাণিজ্য উন্নত হবে। অথচ যারা একজন টিকটকার, যে ক্লাস 5-এ পড়ে, যে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, সে দেখেন তো কতটুকু লেখাপড়া করে আর কতটুকু মোবাইল নিয়ে বা ভার্চুয়াল জগতে বিভিন্ন রকমের নেগেটিভ জিনিসপত্র দেখে। আপনি শুধু একটুখানি এটা ভেবে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী এইটুকু আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্য মানে আমি এই দুঃখ থেকে বলছি, বিকজ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের একজন ম্যানেজমেন্টের ভালো রেজাল্টধারী টিচার হিসেবে বলছি, ভালো রেজাল্টধারী একজন শিক্ষার্থী হিসেবে বলছি। বিবিএ এমবিএ কমপ্লিট করে আমি টিচার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমি প্রচুর পরিমাণে এই শিক্ষকদের যন্ত্রণাটা আমি বুঝি। আর শিক্ষকরা পারে একমাত্র এই জাতিকে পরিবর্তন করতে। শিক্ষকরা শুধুমাত্র ছাত্রদেরকে টিকটকার বানাতে চায় না, শিক্ষকরা চায় দেশের মানব সম্পদের উন্নয়ন। আর আপনারা জানেন পৃথিবীতে এখন মানব সম্পদ নিয়ে কিন্তু গবেষণা শুরু হয়েছে। আজকে মানব সম্পদ যখন উন্নত হবে তখন প্রত্যেকটা মানব সম্পদের মধ্যেই থাকবে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষা ব্যবস্থার আধুনিক যে লাইট অফ নলেজ সবকিছু থাকবে এই ছাত্রছাত্রীদের মধ্যে। আর সেটা আনতে পারে একমাত্র এই নিবন্ধনধারী শিক্ষকরা। কারণ নিবন্ধনধারী শিক্ষকরা তারা এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট সফলতার সঙ্গে পাস করেছে, তারা কিন্তু অটো পাসে পাস নয়। বর্তমান যারা নিবন্ধনধারী শিক্ষক আছে কেউ কিন্তু অটো পাসে পাস নয়, প্রত্যেকে কিন্তু তার যোগ্যতার মাপকাঠিতে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, তারপরে গিয়ে তারা কিন্তু অনার্স কমপ্লিট করেছে, তারা গ্রাজুয়েশন করেছে, তারা মাস্টার্স কমপ্লিট করেছে, ভালো ভালো বিদ্যাপীঠ থেকে তারা কিন্তু লেখাপড়া অর্জন করে এইবার তারা প্রিলিমিনারি রিটেন ভাইভা দিয়ে তারা কিন্তু তাদের শিক্ষকতার যে সনদ, এবং যে সনদে লেখা আছে দে আর এলিজিবল টু অ্যাপয়েন্টেড এনি ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও তারা চাকরি করতে পারবে। এবং বাংলাদেশের কারিগরি শিক্ষার মান তো অবশ্যই উন্নত করতে হবে। চাকরি বাকরির যে অবস্থা সেখানে কিন্তু অবশ্যই এই কারিগরি শিক্ষক প্রতিষ্ঠানেও কিন্তু এই নিবন্ধনধারী শিক্ষকদের খুবই প্রয়োজন। আর এই নিবন্ধনধারী শিক্ষকের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এই শিক্ষকগুলো যদি 15 বছর 20 বছরও আমাদের বাংলাদেশকে সার্ভিস দিতে পারে 30-40 হাজার স্কুল কলেজে, তাহলে কিন্তু অবশ্যই দক্ষ মানব সম্পদ বাংলাদেশে তৈরি হবে। বাংলাদেশ একদিন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখবে এবং বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমি করছি। শুধুমাত্র একটা কথাই বলতে চাচ্ছি, 17ই যে এপ্রিল থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে, অবশ্যই এখানে 35+ যারা প্যানেল প্রত্যাশী, 35+ নিয়োগ বঞ্চিত শিক্ষক আছে, এই শিক্ষকদের সারা জীবনের শেষ স্বপ্নটুকু মাননীয় প্রধানমন্ত্রী আপনি পূরণ করে দেন। আপনার কাছে আমার হাত জোড় করে বিনীত অনুরোধ থাকলো, আপনি না পারলে বাংলাদেশের আর কোনো সরকার পারবে না। আপনার বাবা যখন পেরেছে, জাতির জনক বঙ্গবন্ধু রহমান, শেখ মুজিবুর রহমান যখন পেরেছেন, এখন বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন ইনি অবশ্যই বাংলাদেশের একজন ইয়াং শিক্ষামন্ত্রী, তার মধ্যে পোটেনশিয়ালিটি আছে। সে কিন্তু ডিগ্রি লেভেলের মতো টিচারদেরকে কিন্তু এমপিওভুক্তকরণের জন্য প্রজ্ঞাপন দিয়েছে। এটা আমরা আশার আলো দেখতে পাই। শুধু আমাদের উপরে, আপনাদের প্রতি আমার একটাই ভরসা থাকলো, একটাই মাত্র আমার আবেদন থাকলো, অবশ্যই এই নিবন্ধনধারী শিক্ষকের সংখ্যা কিন্তু বেশি নয়। এদের চোখের জল আপনারা ফেলতে দিয়েন না। আপনারা দেশের অনেক উন্নত করেছেন, দেশের প্রত্যেকটা সেক্টরে আপনারা কিন্তু কাজ করেছেন, নিরলস পরিশ্রম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুধুমাত্র নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দিকে একটু তাকান। আশা করি আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে, আমাদের দেশ সারা পৃথিবীকে জয় করবে, আমাদের দেশ সারা পৃথিবীর আইটি সেক্টরকে ডমিনেট করবে, আমাদের দেশের যত মানব সম্পদ হবে সবাই আমরা সেই বাংলাদেশি হিসাবে সব জায়গাতে গর্ববোধ করব। আমরা যে ব্যবসা করব সেখানে আমাদের সুশিক্ষার ফসল, সুশিক্ষার যে আলো, সেই আলোটাকে উজ্জীবিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আশা করি অবশ্যই নিয়োগ যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে, 5ম গণবিজ্ঞপ্তি, এইখানে প্রত্যেকটা নিবন্ধনধারী যেন অ্যাপ্লাই করতে পারে, চাকরি নিশ্চিত করতে পারে। যারা চাকরি করার যোগ্য তারা যেন 15-20টা বছর বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করতে পারে, একটা অভিভাবকের মতো একটা সুন্দর সন্তানকে ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারে, এটুকু আমি বলতে পারি। আর যেন কোনো শিক্ষক, মানে জাল শিক্ষক যারা
যাদের জাল নিবন্ধনধারী সনদ যাদের আছে তারা যেন কখনোই এখানে নিয়োগ না পায়, তারা যেন এই দেশটাকে পিছিয়ে না নিয়ে যেতে পারে। আমরা প্রকৃত শিক্ষকের নিয়োগ চাচ্ছি। প্রকৃত শিক্ষকের পক্ষে কথা বলার জন্য আমি মোহাম্মদ রুহুল আমিন রাহুল এতগুলো কথা বললাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার বাংলাদেশের যত শিক্ষক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে একটা সুন্দর দেশ উপহার দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। নববর্ষের শুভেচ্ছা থাকলো।